এই লাচ্ছা সেমাইটা খেলে পেট ভরে যাবে, কিন্তু মন ভরবে না, এতটা মজা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও তোমাদের ভাই অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেলে সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 6:30টার মতো বাজে, আর এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম, কারণ বাচ্চাদের জন্য টিফিন বানাতে হবে। আর এই যে আমার ছোটোখাটো একটা মুদিখানা তোমাদের দেখিয়ে দিলাম। এখানে যত কিছু আছে আর কি বক্সে ভরার পরে, ভয়ামে রাখার পরে যা যা থাকে সব আমি স্টোরুমে রেখে দিই। মানে কাঠের বক্সে হচ্ছে আমার একটা ছোটোখাটো স্টোরুম। আজকে কিন্তু অনেকদিন পরে আমি ব্রেড টোস্ট করছি, তো সাথে আমি দিয়েছি 3টা ডিম, আর দিয়ে দিলাম এখানে 1/4 কাপের মতন একটু লিকুইড দুধটা দিলে কি হয় আর কি ব্রেডের অনেকটা আয় পাওয়া যায়। আর আমি কিন্তু এক্সট্রা কোনো চিনি অ্যাড করিনি বা কোনো এসেন্সও দিইনি। চাইলে এখানে 1 ফোঁটা বা 2 ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স অথবা 1 চিমটি পরিমাণ দারুচিনির গুঁড়াও ব্যবহার করা যেত। আর এই যে আমি বাটারগুলো একটু বের করে নিয়েছি, এখন দেখি যেটা দিয়ে এখন আমি ভাজতে তাড়াতাড়ি পারবো সেই বাটারগুলোই নেবো। এখানে লুপার্কের বাটারও আছে, আল্ট্রার বাটারও আছে, সাথে তো জয় বাটারও আছে। তো লুপার্কের এই বাটারগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, জয় বাটারটা আমার কাছে ভালো লাগে। মূলত এই বাটারগুলো আমি ঘরে এনে রেখে এই তো ব্রেড ভাজার জন্য বা বিভিন্ন পাস্তা বা চাইনিজ ডিশ রান্না করতেও কিন্তু বাটার ব্যবহার করলে টেস্ট খুব ভালো আসে। এই কারণে আর কি বাটার শেষ হওয়ার আগে আমি বাটার আবার এনে রাখি। আর আমি কিন্তু ফুল আর কি বাটার দিয়ে ভাজবো না, আমি এখানে 1 চামচের মতন বাটার দিব আর হচ্ছে 1 টেবিল চামচের মতন তেল দিব। এই দুইটার সংমিশ্রণেই আসলে যে কোনো ব্রেড খেতে ভালো হয়। আর এমনিতেও কিন্তু শুধু বাটার দেওয়া আসলে স্বাস্থ্যের পক্ষে ভালো না, মাঝে মাঝে আবার আমি দেখা যায় বাটারের পরিবর্তে একটু ঘিও অ্যাড করে দিই। তবে পাউরুটির ক্ষেত্রে বাটারের টেস্টে আর কি বেশি ভালো লাগে, আবার পরোটার সাথে ঘিয়ের টেস্ট ভালো লাগে। তো এখানে আমি প্রায় 5 থেকে 6 পিসের মতন আর কি ব্রেড নিয়েছি। আর এই যে এখন ভেজে নিব, হালকা ব্রাউন করে ভাজবো আর একটু শ্যাডো ফ্রাই করব। বেশি ডুবো তেলে আসলে ভাজা আমাদের উচিত না, এটা শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো না। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম লো আঁচে রেখেছি, নয়তো আবার পুড়ে যেতে পারে। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা যারা অলরেডি আমার ভিডিওর সাথে আছো, আমার ব্লগটি দেখছো, তো প্রথমেই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো, তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, প্লিজ সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরেও বলবো তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ দেখবা দেখতে দেখতে একদিন তোমাদের ঠিকই ভালো লেগে গিয়েছে, তখন না হয় সাবস্ক্রাইব করে দিও। সেই সাথে থাকা ছোট্ট বেল বাটনটা অল অন করে রেখো, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতন যে কোনো সময় দেখে নিতে পারবে। আর আমার যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর আনতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের গভীর থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা আর অনেক অনেক সম্মান। আমি কিন্তু একসাথে অনেকগুলো তেল বা একসাথে অনেকগুলো বাটার দিচ্ছি না, দেখতেই পাচ্ছ। 1 চামচের মতন বাটার আর দেখা যায় 2 টেবিল চামচের মতন তেল দিচ্ছি। এতে করে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে, নয়তো দেখা যায় কি অনেকটাই পরিমাণ তেল ঘি পাউরুটি সোক করে নেয়। এই কারণে আসলে আমি অল্প অল্প করে দিয়ে ভাজছি। আর আমার বর কিন্তু 2 মেয়ের জন্য টিফিন দিয়ে দিয়েছে, ওরা স্কুলে চলে গিয়েছে। আর আমার বর বলে গেছে এখন আর আসবে না, তো আমি এখন নাস্তাটা খেয়ে নিব, সাথে তো চা আছে। আসলে যত কিছুই খাই না কেন, চা ছাড়া তো নাস্তা কখনোই কমপ্লিট হবে না। ঘড়ির কাঁটা এখন প্রায় 11:30টার মতো বাজে, আর এখন সে আসছে বাসায়। আর আসার সময় কিছু জিনিস নিয়ে আসতে বলেছিলাম, যেমন আমার ফ্রোজেন আইটেমগুলো শেষের পথে, সয়াবিন তেলটাও শেষের পথেই ছিল, সাথে তো আর কি কলা ছিল না বাসায়, তো বললাম যে আপাতত 4টা কলা নিয়ে আসো 4 জনের জন্য। আর পাউরুটিও আর কি ঘরে থাকলে কি হয়, বাচ্চারা স্কুল থেকে আসার পরে যে কোনো কিছু একটা দিয়ে খেয়ে নিতে পারে। এই কারণে আসলে প্রায় সময় আমি পাউরুটি বা বাটার বন অথবা বনরুটি এগুলো আনিয়ে রাখি। আর ঘরে নুডলস পাস্তা এগুলো তো থাকেই, তো দেখা যায় অনেক সময় সেগুলো রান্না করতে ভালো লাগে না, আলসেমি লাগে। তো এই যে দেখো অলরেডি কিন্তু 11:30টা বেজে গেছে, আর এতটা সময় হয়েছে এখনও কিন্তু আমার হাজব্যান্ড নাস্তা করে নাই। তো ওকে বললাম যে তুমি বাইরে কিছু খেয়ে নিতে, তার আবার কথা হচ্ছে বাইরে যখন কাজকর্ম করবে তখন সে কিছুই খাবে না। তো ওকে এখন নাস্তা দিব, কলা দিয়ে পাউরুটি দিব, তেমন কিছু না। আর ফ্রোজেন আইটেমগুলো ফ্রিজে একটু রেখে দিব। তো সয়াবিন তেল আগে বলেছিলাম শেষ হয়ে গেছে, এখন একটু রিফিল করে নিব।
অবশ্য আমার সয়াবিন তেল তেমন একটা কিন্তু লাগে না, ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় সরিষার তেল দিয়ে রান্না করি আর কি। সয়াবিন সরিষার দুটোটা আইটেম একসাথে মিক্স করে আর কি আমি রান্নাটা করে নিই। আর এই যে তেলের জারগুলা, এগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে, তবে একদম অল্প পরিমাণে পরে, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে কী করি জানো, গ্যালন থেকেই সরাসরি আর কি প্যানে নিয়ে কাজকর্ম করি। এই তেল একটু একটু করে পড়বে, কতক্ষণে পড়বে, আর সবসময় আসলে ভালো লাগে না। আবার মাঝে মাঝে দেখা যায় এই বোতলগুলো থেকে তেল ঢালতেই বেশি আর কি ভালো হয়। যদি দেখা যায় ডিম পোচের ক্ষেত্রে বা ভর্তার ক্ষেত্রে অল্প পরিমাণে পরে, অনেক সময় কী হয় বোতল থেকে ঢালতে গেলে ধপ করে অনেকগুলো পড়ে যায়, সেক্ষেত্রে আবার একটু সমস্যার সৃষ্টি হয়। আর এই বোতলগুলোতে কিন্তু তেমন সমস্যার সৃষ্টি করে না, বেশ ভালোই। তো আমি কিন্তু ভাত বসাতে গিয়েছিলাম, যখন আমি চাল ধুচ্ছিলাম দেখি যে আমার হাতটা পুড়ে যাচ্ছে, মানে এতটা গরম। ওই যে দেখা যায় ফজরের নামাজের সময় আমার হাজব্যান্ড যে গিজারের লাইন চালু করেছে, আর মানে আমি তাকায় দেখি নাই, অফ করতে ভুলে গিয়েছিলাম। এই যে দেখো এখনও কি পরিমাণ গরম পানি বের হচ্ছে। তো গিজারের লাইনটা অফ করে দিলাম। আমার কিন্তু গিজারের লাইন বাথরুমে, তারপর হচ্ছে রান্নাঘরে, দুটো জায়গায় আমি আর কি নিয়েছি। এতে করে কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে। এই যে শীত গেল, কাজের মেয়ে দিয়ে যতই কাজ করাই না কেন, নিজের তো কাজকর্ম করতেই হয়। তো দেখা যায় রান্নাঘরে কিন্তু আমাদের মহিলাদের বেশি কাজকর্মটা পড়ে। ওয়াশরুমে আর কতক্ষণ, ওয়াশরুমে হয়তো বা গোসল করতে গেলেই গরম পানিটা প্রয়োজন হয়। তো কোনো বাসায় এ পর্যন্ত গিজারের লাইন পাইনি, আর নিজ উদ্যোগেই কিন্তু প্রতি বাসায় আমার হাজব্যান্ড ওয়াশরুম থেকে রান্নাঘরে সবসময় গিজারের লাইনটা টেনে দেয়। আলহামদুলিল্লাহ, এতে একটা সুবিধা হয়েছে, এখন কিন্তু আমার ঠান্ডা কাশির পরিমাণ খুবই কম লাগে, কারণ যে কোনো কাজকর্মই কিন্তু আমি গরম পানি দিয়ে করিনি। তো ভাত বসিয়ে দিলাম, আর লাইনের গ্যাসে অন করে দেখলাম গ্যাসে একটা ফোঁটাও আগুন জ্বলছে না। এখন তো এই একটা সমস্যা, জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, অনেক বাসায় গ্যাস থাকে না, খুব কম থাকে। আর এলপি গ্যাসেও দেখা যায় এখন আমার মাসে 2টা বোতল যাচ্ছে। গেলে আর কি করব, রান্না করে তো খেতেই হবে। আর আমার বরের কথা হচ্ছে যে আমার লাইনের গ্যাসেও টাকা দিতে হয়, মানে কার্ড সিস্টেম, আর হচ্ছে এলপি গ্যাসেও টাকা দিতে হয়, সমস্যা কি, একটা ব্যবহার করলেই হলো। তো আদা রসুনটা বের করে নিলাম, আর যা যা রান্না করব সেগুলো আমি ভিজিয়ে রেখে আসছি। আর আজকে রান্না করব হচ্ছে পাতাকপি ভাজি, সাথে কি কি রান্না করছি দেখতে থাকো। এই যে এই পাতাকপিটা মনে হয় আজকে থেকে 10 দিন হয়ে গেছে আমার ঘরে আছে, কিছুতেই খাওয়া হচ্ছিল না আসলে। কি আর খাবো, বাচ্চারা তো খেতে চায় না, আর আমার বর আমি দুজনে মিলে এত সবজি খাওয়া হয় না। ফ্রিজ ভর্তি প্রচুর সবজি আছে, তো ভাবলাম যেহেতু আজকে আমার আব্বা আম্মা আসছে, একটু সবজি করি, তাহলে খাওয়া হয়ে যাবে। সাথে একটু গাজর দিতে পারলে ভালো হতো, কিন্তু গাজরটা নেই, শেষ হয়ে গিয়েছে। তো এদিক দিয়ে আমাদের চালের প্রয়োজন ছিল, দোকানে ফোন দিয়ে দিয়েছিল চালের দোকানে, তো ওনারা এসে চাল দিয়ে গেল। আর ওনাকে আমি একটু রিকোয়েস্ট করে বললাম যে আঙ্কেল আমাকে একটু পারলে চালটা ঢেলে দিয়ে যান, নয়তো দেখা যায় এই বস্তার মধ্যেই চালটা রয়ে যাবে অনেক দিন, আলসেমি লেগে যায়। পাতাকপি ভাজের মধ্যে তেমন কিছুই দেই না, জাস্ট শুধু কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ দিই। তবে আজকে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে হালকা একটা কালার আসবে, খেতে আর কি ভালো লাগবে। আর পেঁয়াজকলি দেওয়া যেত, কিন্তু এখন আমার পেঁয়াজকলি কাটতে ইচ্ছে করছে না, তাই আর দিলাম না। বাগারের আগ দিয়ে একটুখানি আর কি পেঁয়াজকলি দিয়ে দিব। আর আমার আব্বা আম্মা আসছে, তোমরা নিশ্চয়ই এর আগের ভিডিওতে দেখেছো। এর অবশ্য একটা কারণ আছে, আব্বার চোখের ডাক্তার দেখাতে হবে, এই প্রয়োজনও আসছে। এছাড়াও আমার ছোট বোনের ছেলের, হামিমের ওপেন হার্ট সার্জারি হবে, এই কারণে অ্যাকচুয়ালি আসা। এত অল্প বয়সে ওপেন হার্ট সার্জারি হবে মানে আমাদের খুব ভয় লাগছে, আমার বোনও খুব ভয় পাচ্ছে। কিন্তু মাশাআল্লাহ আমার ভাগ্নেটা এত শক্ত এই বয়সে, ও ওর মাকে সান্ত্বনা দিচ্ছে যে আম্মু তুমি চিন্তা করো না, কিছুই হবে না, আল্লাহ দিলে ভালো হবে, তা আল্লাহ যেন ওকে ভালো রাখে। তো এদিক দিয়ে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে, আমি বাগার দিয়ে নিয়েছি, সরিষার তেল দিয়েই আর কি বাগার দিয়েছি। তবে পাতাকপি ভাজির মধ্যে তেলের পরিমাণ একটু বেশি দিয়ে সাথে যদি একটা ডিম দিয়ে ভাজা যায়, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগে। তো আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, আর কোনো আইটেম রান্না করব না আর কি। 2 বেলায় 2 আইটেম হয়ে যাবে, কারণ মেয়েরা তো মাছ রান্না করলে খেতে চাবে না, আবার দেখা যায় একটা ঝামেলা হয়ে যাবে। এই কারণে চিন্তা করেছি হয়তো বা দুপুরে দেবো একটা মাংস আর রাত্রে দেবো আরেকটা মাংস। তো মাংসগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো মতন আগে খুঁটি খুঁটি ধুয়ে নিয়েছি, এখন জাস্ট একবার খুলিয়ে নিব। আর এদিক দিয়ে কিন্তু মুরগির পাটা বেছে নিলাম। এই পা বাছতে একসময় দেখা যায় খুব ইজি হয়, আবার যেদিন একটু পানিটা গরম হয়ে যায় সেদিন আসলে বাছতে খুব কষ্ট হয়ে যায়। তো মাঝে মাঝে তো আমি পা ফেলেই দিই, আবার মাঝে মাঝে মনে হয় ফ্রিজে যত মুরগির পা আছে একসাথে বেছে নিই।
কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। মুরগির পা, তারপর হচ্ছে হাঁসের পা, আমার তো খুব ভালো লাগে। আমি কিন্তু মুরগির মাংস বসিয়ে দিয়েছি, আর গরুর মাংসটা আজকে আর হাতে বসিয়ে রান্না করব না, চিন্তা করেছি কষিয়ে রান্না করব। সবসময় তো হাতে মাখিয়ে রান্না করি। মাংসটা কিন্তু খুবই ফ্রেশ আর খুব ভালো, মানে তেল চর্বি সহ। আমার কাছে এই ধরনের মাংসগুলোই বেশি ভালো লাগে, মানে সিনার মাংস যেটা। যে রানের সলিড মাংসটা, এটা আবার ভালো লাগে না, মনে হয় দাঁতের মধ্যে ব্যথা করে খেতে গেলে। তো মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম এখন মাংস, আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। তো এখন আর কি নাড়াচাড়া করে মিডিয়াম লো আছে আমি একটু কষিয়ে নিব ভালো মতন, কারণ গরুর মাংস সেদ্ধ হতে কিন্তু সময় লাগে। আর আজকে আমি আর কি প্রেশার কুকারটা বের করলাম না। দেখা যায় মাঝে মাঝে আমার ম্যাক্সিমাম টাইমে এখন প্রেশার কুকারে রান্না হয়, যেহেতু সময় কম লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিন্তু হাতের আলসেমিতে নামাতে ইচ্ছে করলো না, এই কারণে কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো মুরগির মাংসটা কিন্তু হয়ে গেছে, নতুন আলু দিয়ে হালকা মশলায় মাংসের ঝোল করলাম। আর আজকে একটু ঝালের পরিমাণ কম দিয়েছি, কারণ আব্বা আসলে ঝাল খেতে পারে না। তো এদিক দিয়ে কিন্তু দুধ বসিয়ে দিয়েছি, আর মা আবার রোজা রেখেছে। দুধটা জাল দিয়ে যদি ঘন করে রাখি, তাহলে কিন্তু সন্ধ্যার সময় তাড়াতাড়ি জলদি আর কি কিছু বানিয়ে দেওয়া যাবে। আর এদিক দিয়ে দেখো গরুর মাংসটা কি হয়েছিল, আমি যখন কষাতে দিয়েছিলাম, সত্যি কথা হালকা আর কি কড়াইয়ের মধ্যে লেগে গিয়েছিল, এই কারণে কড়াইটা চেঞ্জ করে দিয়েছি। আর এদিক দিয়ে আমার আর কি দুধটাও কিন্তু ঘন হয়ে অল্প হয়ে গিয়েছে। এবার দেখা যাক সন্ধ্যার সময় কি বানায়, মা কী খেতে পছন্দ করে। আম্মাকে যেটা দেয় সেটাই বলে যে না খাবো না, কিছুই খাবো না। তো এই যে আব্বা কিন্তু হসপিটালে গিয়েছিল সকালবেলা, সকাল প্রায় 7:30টার দিকে বের হয়েছিল বাসা থেকে। আর এখন এই যে ঘড়িতে 2টার মতো বাজে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিলাম। এরপর এখন ঘড়িতে প্রায় 5:30 বাজতে চলেছে। আসলে আমার খেয়ালেই ছিল না যে মা রোজা রেখেছে, আজান দিয়ে দিবে। তাড়াতাড়ি করে উঠে যে আমার জন্য একটু হালকা পাতলা নাস্তা করে দিলাম। তো দিয়েছি সেমাই রান্না করে, আর দিয়েছি নাগেট ভেজে, আর মালটা কেটে দিয়েছি। কিন্তু আমি একটু জুস করব চেয়েছি, কিন্তু জুস করার আগে আজান দিয়ে দিয়েছি, কি আর করব। তো আমাকে বললাম যেগুলো দিয়ে খেতে থাকেন আমি একটু জুস করে দিই। তো আমটা কিন্তু সাথে সাথে বের করে আমি কি করেছিলাম, একদম ফুটন্ত গরম পানির মধ্যে আর কি 2 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। এতে করে এত সুন্দরভাবে আমটা ছুটে গিয়েছে, কি আর বলবো। নয়তো এই আর কি ফ্রোজেন আম ছড়তে ছড়তে দেখা যায় 20-25 মিনিট লেগে যেত। তো এখন আমের জুস করে দিব, এই কারণে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতন গুঁড়া দুধ, আরও দিয়েছি 1 টেবিল চামচের মতন চিনি, আর 3-4টা আখরোট দিয়েছি। একদম অরিজিনাল এই সিজনে আমের জুস খাওয়াচ্ছি। তো আম্মা দেখে বললো কি বানাচ্ছিস, আমি বললাম খেয়ে দেখেন। তো মা খেয়ে না খুশি হয়ে গিয়েছে, বলে এটা তো মনে হয় আমের জুস। আর দেখো আমের আটিটা কত সুন্দরভাবে আম থেকে আটিটা আর কি সরে গিয়েছে। আর তোমাদের সেমাইটা একটু দেখাচ্ছি, মানে সরগুলো পুরো সেমাইয়ের ভাজে ভাজে পড়ে আছে, ভীষণ মজা হয়েছিল। আর মা তো তেমন কিছুই খায় নাই, ম্যাক্সিমাম খাবারটাই আমি খেয়েছি। তো এখন ঘড়িতে 7:30টার মতো বাজে, আমার ছোট বোন আসছে হামিমকে নিয়ে হসপিটাল থেকে। আর আমার বন্ধুরা, হামিম তোমাদের কিছু বলছে, তোমরা একটু শোনো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আপনারা আমার জন্য দোয়া করেন যাতে অপারেশন সাকসেস হয়। আমার হাত ক্যানোলা লাগিয়ে ফেলেছে, পরশুদিন অপারেশন। তো হামিমকে নিয়ে হসপিটাল থেকে আসছে অবশ্য একটা কারণে। আমার ছোট বোন আর কি হসপিটালে বসেই 1 খতম কোরআন শরীফ দিয়েছে, যেন আল্লাহ তাআলা ওর অপারেশনটা সহি সালামতে করে দেন। মসজিদে আর কি দোয়া করে দিয়েছে। তো আমার বন্ধুরা, তোমরা সবাই আমার ভাগ্নের জন্য যারা যারা শুনেছো দোয়া করেছো, তোমাদের জন্যও অনেক আর কি মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আর যারা অসুস্থ আছে, আল্লাহ তাআলা সবাইকে যেন সুস্থতা দান করেন। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।